ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে। সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদি সম্পন্ন হয়েছে প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে। শরীফ ওসমান হাদিকে গুলি করে সেদিন রাতেই বর্ডার ক্রস করে ফেলেছেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এমন সংবাদে যখন সয়লাভ পড়ুনের দুনিয়ায়, তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গতকাল রাতে চিরুনি অভিযানে দিলেন চাঞ্চল্যকর এক তথ্য। সমাবেশটি অনুষ্ঠিত হলো হাদির উপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। সেখানে কিন্তু শপথ নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ একথা বললেন যে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে না নিয়ে এলে যে রকম ভারতীয় আধিপত্যবাদের বিস্তার শেখ হাসিনা সরকার দীর্ঘ অনেক বছর ধরে করে গেছেন, যারাই নির্বাচিত হবেন তাদেরকেই। শেখ হাসিনার পতন চাইছিলাম, কিন্তু এমন পরিস্থিতি বা এমন চিত্র আমরা দেখতে চাইনি বা কল্পনাও করিনি। এখন কিন্তু সেই ঘটনা ঘটছে। কেন বললাম এই কথা? আজকে দেখছি যে ধানমন্ডি 32-এ ভাসানী, হাদি, সিরাজুল আলম, সিরাজ শিকদার, মেজর জলিলের ছবি দেখেন, এই যে করে দেখেন। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত আমাদের রাজনীতিকতা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। সম্ভবত আরেক দফা প্রধান নির্বাচন কমিশনারকে সরে যেতে হবে এমন একটা দাবি ওঠার পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনার নিজেই তৈরি করেছেন, বিশেষভাবে এমন একটা সময়ে যখন এই দাবিগুলো জোরালো হচ্ছে। মানে এই যে প্রতিরোধ সমাবেশটি অনুষ্ঠিত হলো হাদির উপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ, সেখানে কিন্তু শপথ নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ একথা বললেন যে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে না নিয়ে এলে যে রকম ভারতীয় আধিপত্যবাদের বিস্তার শেখ হাসিনা সরকার দীর্ঘ অনেক বছর ধরে করে গেছেন, যারাই নির্বাচিত হবেন তাদেরকেই ভারতের ব্ল্যাকমেইলের শিকার হতে হবেন। নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টাও পার হওয়ার আগেই যখন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি আততায়ীর গুলিতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন, তখন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অবনতি হয়েছে বলে তিনি আশঙ্কা করেন কিনা, তখন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। AM নাসির উদ্দিন বলেছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এবং এ সময় তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে বলেন যে এ ধরনের ঘটনা তো সবসময় ছিল, আগে আহসানুল্লাহ মাস্টার খুন হননি, তার সঙ্গেও এরকম হয়েছে, কিবরিয়া সাহেব কি খুন হন নাই? ইলেকশন এলে এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু নয়। তবে তিনি বলেছেন যে মিডিয়া সহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা হয়তো আছে, তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই, আমরা সম্পূর্ণ প্রস্তুত, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে, সবাই মিলে প্রস্তুতি নেই যাতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। মানে প্রধান নির্বাচন কমিশনার এমন কথা বলছেন বটে যে একজন প্রার্থী যিনি কিনা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একজন নেতা এবং এবার নির্বাচনে সারা বাংলাদেশ থেকেই 2024 জুলাই আগস্ট আন্দোলনের নেতারা অংশ নেবেন বিভিন্ন দল থেকে, তাদের নিজেদের গড়া দল তো আছেই, জাতীয় নাগরিক পার্টি, এছাড়াও নানা এই আন্দোলনের পরিচিত মুখেরা বিভিন্ন দল থেকে নির্বাচনে দাঁড়াবেন, অথচ প্রধান নির্বাচন কমিশনার এর বিপদ বা এর আশঙ্কাটা একেবারেই বুঝতে পারছেন না। এখন এই প্রধান নির্বাচন কমিশনার এটা বলে তারা যে নির্বাচনের জন্য প্রস্তুত, মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ প্রেস সচিব শফিকুল আলম সহ সকলেই যে বারবার বলতে চান যে নির্বাচন হবে, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করে দিতে পারবে না, সম্ভবত
সেই সুরে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু এই এম নাসির উদ্দিন নভেম্বর মাসে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন পর থেকে একে কিন্তু সন্দেহ করেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা, সন্দেহ করেন হচ্ছে জামায়াতে ইসলামী সহ বিএনপি বিরোধী আর সকল দল। কারণ সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইউনূস সরকার ক্ষমতায় এসে যখন নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিল, তখন নভেম্বরে এই নির্বাচন কমিশন পুনর্গঠিত হলো আর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম নাসির উদ্দিনের নামটা আসার পর থেকেই ওই দলগুলোর এই ব্যক্তির ব্যাপারে, মানে বিএনপি ছাড়া বাকি দলগুলোর এই ব্যক্তির ব্যাপারে সন্দেহ এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়, এই দাবিগুলোর প্রধান কারণেই যে এই এম নাসির উদ্দিনের নামটা প্রস্তাব করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপির তরফ থেকে প্রস্তাব এসেছিল। শুধু তাই নয়, এম নাসির উদ্দিন বিএনপি সরকারের আমলে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তিনি খনি জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। কাজেই খালেদা জিয়ার আমলের সচিব এম নাসির উদ্দিন এইবার প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, কাজেই তার দিকে সন্দেহের তীর এমনিতেই ছিল। এর মধ্যে এমন একটা মন্তব্য এমন স্পর্শকাতর সময়ে করে ফেলার ফলে এখন তার চাকরি নিয়ে আবার টানাটানি সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি হাদির ওপর গুলির ঘটনায় যে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল শহীদ মিনারে হাদির দল ইনকিলাব মঞ্চ, সেই প্রতিরোধ সমাবেশে গিয়ে নাহিদ ইসলাম বলেছেন যে হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন তারপর তার আর এই দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তিনি বলেন তার অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা সে প্রশ্ন রেখে গেলাম। আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এর আগেও তার এই সাম্প্রতিক সময়েও তার একটা বাদানুবাদ রেষারেষি তৈরি হয়েছিল, যখন জাতীয় নাগরিক পার্টি শাপলা তাদের প্রতীক হিসেবে চাইছিল আর নির্বাচন কমিশন বলছিল যে নির্বাচন কমিশন কোনো যুক্তি দিতে বাধ্য নয় যে কি কারণে তাদেরকে শাপলা দেওয়া যাবে না, কারণ শাপলা দেওয়া যাচ্ছে না কারণ প্রতীকের তালিকায় কোনো শাপলা নাই। এবং জাতীয় নাগরিক পার্টি তখনও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ নয় বলে একটা দলের ইঙ্গিতে কাজ করছেন এমন বলে উল্লেখ করেছিল এবং তখনও তারা বলেছিল যে এই নির্বাচন কমিশনারকে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে তারা ছাড়বে। তারপর অবশ্য জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি মেনে নিয়েছে, কিন্তু এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে কিন্তু তারা মে মাসেও একবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল এবং সে সময় এই সিইসি এম নাসির উদ্দিন বেশ কয়েকদিন মবের ভয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে আর ঢোকেননি এবং সে সময় সেটা সংবাদও হয়েছিল। কারণ তখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে তিনি বিএনপির নির্দেশনায় বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র ইশরাক হোসেনকে এখন মেয়র হিসেবে শপথ পড়িয়ে ফেলবার জন্য উদ্যোগ নিয়েছেন। তো এসব নিয়ে নানা সময়ে এই এম নাসির উদ্দিনের চাকরিটা কিন্তু একরকম একটা সুতোর উপর দুলছিল, বারবারই এই দাবি উঠেছে। এবার জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গলা মিলিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন যে হাদিকে নিয়ে সিইসি যে মন্তব্য করেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটার ব্যাখ্যা দিতে হবে সিইসিকে। তিনি বলছেন আন্দোলন ও বিপ্লবের প্রতীক বিপ্লবীদের মুখপাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আমাদেরকে আহত করেছে। জাতি তার বক্তব্য মোটেই ভালোভাবে গ্রহণ করেনি। তিনি একটা নিরপেক্ষ জায়গায় বসে আছেন। আমি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব আপনার এই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। যাদের মনে এই বক্তব্য নিয়ে দুঃখ সৃষ্টি করেছেন, দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে স্পর্শকাতর যে জায়গায় আপনি দায়িত্ব পালন করছেন তার জন্য আপনি উপযুক্ত। শুধু জামায়াতের আমির এই কথা বলেছেন তাই নয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনিও বলেছেন যে এরকম একটা মন্তব্য করবার পর এতটা নিরপেক্ষ একটা জায়গায় থেকে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সিইসি উপযুক্ত কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলতে হবে। ছাত্র শিবিরের নেতা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের অত্যন্ত প্রিয়ভাজন ডাকসুর ভিপি সাদিক কায়েম
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চেয়ে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন ডাকসুর তরফে তার ছাত্র জনতাকে নিয়ে, এবং সেই ঘেরাও কর্মসূচির শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ শেষে যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তখন সাদিক কায়েম বলেছেন পুরো ছাত্র জনতার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যে তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করা হচ্ছে এবং তাকে দ্রুত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চেয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি। এই সাদিক কায়েম কিন্তু জামায়াতে ইসলামীর তরফে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং জোর গুঞ্জন আছে যে ঢাকা ৮ মানে ওসমান হাদির যে আসন থেকে নির্বাচন করবার কথা, সেই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই তরুণ নেতা, যিনি নিজেও 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা, সেই সাদিক কায়েম। এখন এই তরুণ নেতাদের বিষয়ে যে বিশেষ নিরাপত্তার উদ্যোগ নেওয়া প্রয়োজন সে কথা কিন্তু শুক্রবারে ওসমান হাদির ওপর হামলা হওয়ার পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন, এবং এর ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টার তরফে প্রথমে শনিবার দিনেই বলা হয়েছে যে যে প্রার্থীরাই অস্ত্রের লাইসেন্স চাইবেন তাদের নিজেদের। শেখ হাসিনার পতন চাইছিলাম, কিন্তু এমন পরিস্থিতি বা এমন চিত্র আমরা দেখতে চাইনি বা কল্পনাও করিনি। এখন কিন্তু সেই ঘটনা ঘটছে। কেন বললাম এই কথা? আজকে দেখছি যে ধানমন্ডি 32-এ ভাসানী, হাদি, সিরাজুল আলম, সিরাজ শিকদার, মেজর জলিলের ছবি দেখেন, এই যে পুরো দেখেন। আচ্ছা বলেন, এইটা যারা করলো এই কাজটা, তারা কেন ধানমন্ডি 32 নম্বর, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন, ঐতিহাসিকভাবে স্বীকৃত এই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ইতিহাস আপনি মুছে দিতে পারবেন? আপনি এই বাড়িটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে কবে? 5ই আগস্ট। সেটা আওয়ামী লীগ যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি করছে তার একটা মানে ধাক্কা গেছে, মানলাম, ওইটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনি আজকে এরপরে দফায় দফায় ভাঙার চেষ্টা, গুড়ায় দেওয়া হয়েছে। যখন একটা দেশে ইতিমধ্যে একটা সরকার বসে গেছে, সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় সেখানে ভাঙা হয়েছে। তারপরে লাস্ট যেদিন শেখ হাসিনার বিচার হয় সেদিন সারাদিন ব্যাপী সংঘাত হয়েছে। আর আজকে কি হচ্ছে? মাওলানা ভাসানী, ওসমান হাদি, সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, মেজর জলিল। আপনি হাদি এই প্রজন্মের তরুণ, একটা স্পষ্টভাষী মানুষ, কিন্তু মাওলানা ভাসানী, সিরাজুল আলম, সিরাজ শিকদার, মেজর জলিল, তাদের অনুসারীরা আছে, তাদের রাজনীতি আছে, তাদের রাজনীতি মারা যায়নি। এরা কি কখনো বলেছে, মানে এরা কি প্রতিপক্ষ ধানমন্ডি 32-এর শেখ মুজিবের? তাদের সঙ্গে মতবিরোধ হয়েছে, ভিন্ন মতাদর্শ হয়েছে, সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, সংঘাত হয়েছে, কিন্তু কখনো এইরকম পরিস্থিতি চাইনি যে 32 নম্বর গুড়ায় দিয়ে সেখানে ঝুলতে থাকবে তাদের। আজকে শেখ মুজিব বঙ্গবন্ধুকে অপমান করছেন, ঠিক আছে, মানলাম। শেখ হাসিনার কারণে আজকে এই পরিবারের এই পরিণতি, মানলাম। কিন্তু আপনি একই সঙ্গে সেখানে মাওলানা ভাসানী, হাদি তো এখনো মারা যায়নি ভাই, সিরাজুল আলম, সিরাজ শিকদার, মেজর জলিলের ছবিটা দিয়ে তাদেরকে কি অসম্মানিত করা হলো না? এই রাজনৈতিক ডিসিশন বা এই পরিকল্পনা কে করলো, কারা করলো? কল্পনা করেন। সেজন্য বললাম যে ভাই, একটা পরিবর্তন চাইছিলাম, একটা ভালো পরিবর্তন, একটা গণতান্ত্রিক শাসন চাইছিলাম, কিন্তু তার বদলে প্রতিহিংসা চাইনি, তার বদলে এই ধরনের হিংস্র রাজনীতি চাইনি ভাই। আমরা তো দেখছি তাহলে কি ভুলই করলাম, মানে এটাই চাইছি। এটা তো মনে হচ্ছে যে ওই ইরানের মতন খোমেনি দল মিলে, বাথ পার্টি, ইরানের বামপন্থীরা মিলে আন্দোলন করলো, ইরানের শাহকে উৎখাত করলো, পরে খোমেনির দল করলো কি ওই বামপন্থীদেরকে সব জবাই করা শুরু করলো। এখানে তো মনে হচ্ছে তাই, যারা গণতন্ত্র প্রেমী প্রকৃত, এখন তারা মনে হচ্ছে মানে ওই আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর, আর এই উগ্রপন্থীরা, উগ্রবাদীরা, এরাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক, এরাই পরিবর্তন, সত্যিকারের পরিবর্তন আনছে। কি ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গিটা দেখেন। আজকে
মানে কাদেরকে এই বঙ্গবন্ধু শেখ মুজিব বা 32 নম্বরের বিপরীতে স্থাপন করা হচ্ছে, তাদের হয়তো অনুসারীরা আজকে দুর্বল, তাদের কেউ কেউ হয়তো এখন নিষ্ক্রিয়, তাই বলে এই নেতাদেরকে তো অপমান করার কোনো অধিকার কারণ নেই। হাদি বলছে যে আমার ছবিটা নিয়ে ওই 32 নম্বরে যে টাঙায় দিয়ে আসো, কেন ভাই? দেখেন, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আরিফ সোহেলের নেতৃত্বে, কে এই আরিফ সোহেল? এই সময় আরিফ সোহেল বলছে আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। মানি, এটার সাথে একমত। যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করেই দেশের আপামর মানুষ যুদ্ধ করছে, যাক এইগুলি বাদ দিলাম। যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, এটা কি এনসিপির সিদ্ধান্ত? এই রাজনীতি করা, এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এটা কি এনসিপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ করলো? কিন্তু আজকে তো নাহিদ ইসলাম বললো যে 71 এবং 24-এর দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। তাহলে আমি বুঝতেছি না, এই রাজনীতি তো এনসিপির কাছ থেকে আশা করা যায় না। এটা কি ধরনের পরিবর্তন? কে কি খেলা খেলতেছে? দর্শক, এটা আর মাথার মধ্যে আর কুলাচ্ছে না। দেখা যাক কি হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।